ঐক্যমত্য কমিশনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ পরিবর্তন ও ১০০ নারী আসন নিয়ে একমত দলগুলো। কাল অংশ নেবে জামায়াত। যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা ১০০ আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা। তারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণঅভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। জাতীয় নির্বাচন নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান আমির খসরু। কয়েকটি ছোট দল ভোট চায় না, মন্তব্য হাফিজ উদ্দিনের। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনাল চালু, ৩ বিচারককে সংবর্ধনা। আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের আশাবাদ। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, উপসর্গ কাছাকাছি হওয়ায় তৈরি হচ্ছে বিভ্রান্তি, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ, অবিলম্বে যুদ্ধ বন্ধের তাগিদ। ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, মোসাদ কার্যালয়ে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত, সংঘাতের অবসান চান ট্রাম্প। এবং শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, মুশফিক শান্ত সেঞ্চুরিতে দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। সংরক্ষিত নারী আসন ১০০ করা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো, জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দিবে বলে আশ্বস্ত করেন তিনি। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এতে অংশ নেয় বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দল। সংলাপ শেষে ব্রিফ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ করা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত দলগুলো। যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন, কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব। এদিকে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে শফিকুল আলম বলেন, আগামীকালের বৈঠকে যোগ দিবে দলটি। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। এছাড়া আগামী ১২ কার্যদিবসে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে বলে আশা জানান প্রেস সচিব। আগামী ১২ কার্যদিবসে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে সংসদে নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাব এবং গুরুত্বপূর্ণ ৪টি সংসদীয় স্থায়ী কমিটি ছাড়াও আসন প্রাপ্তির ভিত্তিতে অন্য কমিটির অর্ধেকে সভাপতি পদে বিরোধী দলের সংসদ সদস্যদের থাকার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে প্রধান বিচারপতি নিয়োগ, সংসদের উচ্চকক্ষ ও নারী আসনের নির্বাচন পদ্ধতির বিষয়ে এখনো একমত হতে পারেনি। AHML এর রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়।
এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাস্তবতা বিবেচনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি ৩১ দফায় রয়েছে। উচ্চকক্ষে 100 আসন বিষয়ে অধিকাংশ দল একমত। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়। আমরা বলছি ঠিক আছে, এইভাবে হলে ভালো হয়। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ করতে প্রস্তাব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। নিচেরটা জাতীয় সংসদ, উচ্চকক্ষের নাম সিনেট আমরা প্রস্তাব করেছি, নিচেরটা জাতীয় সংসদ এবং উপরের কক্ষের নাম হবে জাতীয় পরিষদ। এইভাবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের তৈরি করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কমিশনের যে প্রস্তাবিত 50% আপনার সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা সিস্টেমের কথা বলা হয়েছে, কিংবা 50% রাজনৈতিক দল, এইটা হলে আরও দলবাজি বাড়বে, সিভিল সোসাইটি বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, কিংবা যদি করতে চায় সেটা 20 থেকে 30% হতে পারে। ঐক্যমত্য কমিশনের এই আলোচনা রাষ্ট্র পরিচালনা সুফল বয়ে আনবে বলে আশা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আজকে বেশ 4টি বিষয় তারা এখানে উত্থাপন করেছিলেন, কিন্তু আমরা বেশ কিছু বক্তব্য এখানে নতুন এনেছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদটি হবে, সেই সনদের সুরক্ষার জন্য এবং সনদ বাস্তবায়নের জন্য, অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সামনে গণপরিষদ অথবা গণভোটের কোনো বিকল্প নেই। অসমাপ্ত আলোচনায় আগামীকাল বুধবার আবার বসবে রাজনৈতিক দলগুলো। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রোজার আগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ নিয়ে জাতির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। আর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় স্বস্তি ফিরলেও নির্বাচন না হলে গুরুত্ব পায় এমন কয়েকটি ছোট দল বিরোধিতা করছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সাইফুর রিপোর্টের প্রতিবেদন। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেস। 1.5 ঘন্টার বেশি সময় বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কৃষি ও ক্রীড়া খাতে একসাথে কাজ করতে বাংলাদেশের নির্বাচিত সরকারের অপেক্ষা করছে ব্রাজিল। তারা নির্বাচিত সরকার হলে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সুবিধা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণায় স্বস্তির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তো এটার জন্য একটু তো আমাদের তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না, একটু তো ধৈর্য ধরতে হবে জাতিকে। আর সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। কিছু কিছু জিনিস দেখে আমরাও আশ্চর্য হয়েছি। জামাত ইসলামেরই দাবি ছিল নির্বাচনটি যাতে রমজানের আগে হয়। যে মুহূর্তে প্রধান উপদেষ্টা এটার ব্যাপারে সম্মতি জানিয়েছেন, প্রথমে তারা বলেছে যে এটা ইতিবাচক, পরের দিনই 24 ঘন্টা ব্যবধানে তারা বলে যে না, ঠিক না। আর এনসিপি নামে একটা দল, যেটার এখনও নিবন্ধনই হয় নাই, কোনো নির্বাচনও তারা করে নাই, কমিটি নাই কোথাও, তারাও বলে যে এটা নাকি জনগণের সাথে প্রতারণার শামিল। সব উদ্ভট কথাবার্তা তারা বলছে। বোঝাই যাচ্ছে যে বেশ কিছু ব্যক্তি এবং ছোট ছোট কয়েকটা টোকাই রাজনৈতিক দল আছে যারা নির্বাচন চায় না। নির্বাচন না থাকলেই তাদের গুরুত্ব থাকে। সাধারণ মানুষ তো নির্বাচন চায়। নানা ইস্যু সামনে এনে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে দূরে ঠেলে রেখেছিল উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নেয়ার পরপরই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত ছিল। আন্দোলন হয়েছে ভোটাধিকার নাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,
সরাসরি এই সরকারের উচিত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা। তো এক্ষেত্রে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার নিজের ইচ্ছে মতো ইতিহাস ও পাঠ্য বই রচনা করেছে, যা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে শহীদ জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল গণতন্ত্র। জনগণের সাথে থেকে জিয়া পরিবার গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে। তিনি আরো বলেন, এখনো নানা সংকট থেকে পরিত্রাণ পায়নি এদেশের মানুষ, তাই তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিএনপি। বৃক্ষরোপণ শেষে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন উপস্থিত নেতাকর্মীরা। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত গবেষণা হবে, এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশকে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা উন্নয়ন ঘটাতে পারবো। জুলাই আগস্ট গণহত্যার বিচারে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, ২ ট্রাইব্যুনাল ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করবে। এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দ্রুত সময়ে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিক কার্যক্রম। ট্রাইব্যুনাল ২ এ সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি জানান, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হবে বলেছেন ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে বাংলাদেশের একটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে 24 জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাদের অবর্তমানে বিচার কার্য শুরু হবে বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি হয়েছেন আরো 14 জন। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে সেই দুদকের মামলার আসামি হলেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা।
এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পাল্লা দিয়ে ডেঙ্গুর সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। 2 রোগেরই উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। গেল 17 দিনে সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে 2000-এর বেশি মানুষ, আর 1 মাসেই করোনা আক্রান্ত হয়েছেন 155 জন। জ্বর, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে পাশাপাশি 2 ডেডিকেটেড আইসিইউ ইউনিটে চিকিৎসা চলছে ডেঙ্গু ও কোভিড-19 আক্রান্ত রোগীদের। গেল 1 মাসে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 35 জনের বেশি, যা এর আগের 6 মাসে ছিল 0। এদিকে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 17 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2000-এর বেশি এবং মৃত্যু হয়েছে 7 জনের, যা চলতি বছরের যে কোনো 1 মাসের চেয়ে বেশি। একই সঙ্গে ডেঙ্গু ও করোনা বৃদ্ধি পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় জ্বর, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে 2টি পরীক্ষাই করার পরামর্শ চিকিৎসকদের। তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আবার মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। আর কোভিডে যেটা বেশি হয়, কোভিডে যেটা ডিফারেন্সের যে কফটা বেশি হবে, কাফটা সাধারণত ডেঙ্গুতে অ্যাবসেন্ট থাকে, বা যদি সাথে রেসপিরেটরি ইনফেকশন থাকে সেটা হইতে পারে। প্রকোপ বাড়ায় দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মশার বৃদ্ধি বা মশার বৃদ্ধিকে রোধ না করতে পারা, আবার বিভিন্ন জনগণের মধ্যে মাইগ্রেশন হওয়ার ফলে নতুন নতুন সাসেপ্টেবল জনগণ পাওয়া, তো এই থেকে বের হয়ে আসা কিন্তু খুবই কঠিন। বিশ্বে এখন পর্যন্ত এমন কোনো দেশ নেই যেখানে ডেঙ্গু মুক্ত। সুতরাং আমাদেরকে দীর্ঘমেয়াদী যদি চিন্তা করতে হয়, শুধুমাত্র মশক নিধনের উপর যদি আমরা নির্ভরশীল থাকি তাহলে হবে না, আমাদের এর পাশাপাশি ভ্যাকসিনের কথা চিন্তা করতে হবে। এবার অনেকে ডেঙ্গুর ভিন্ন ভেরিয়েন্টে দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় রোগীর জটিলতা বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঢাকায় ভিসা প্রসেসিং কার্যক্রম পুনরায় শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলকে একথা জানান প্রধান উপদেষ্টা। এ সময় হাই কমিশনার জানান, ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি। আর সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিশৃঙ্খল সময়ের পর বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারে ফোকাসের পাশাপাশি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ তৈরি করা হবে। 2025-26 অর্থ বছরে ওয়াশ খাতে বরাদ্দ কমানো বাংলাদেশের এসডিজি অগ্রগতি ও নাগরিকদের পানি ও স্যানিটেশন অধিকারকে হুমকির মুখে ফেলেছে, জানালেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, পিপিআরসি ওয়াটার এইড বাংলাদেশের যৌথ বিশ্লেষণে দেখা গেছে ওয়াশ বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে, যেখানে 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ 182.1
1.28 বিলিয়ন থেকে কমে 2025-26 দাঁড়িয়েছে 109.01 বিলিয়ন টাকায়। এ সময় ওয়াশ সেবায় ন্যায্যতা নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন বাজেট বরাদ্দের আহ্বানও জানান জিল্লুর রহমান। গ্রামাঞ্চলে এখনো কিন্তু ওই টিউবওয়েল ওয়াটারের উপরই মূল ভরসা, সেটা হচ্ছে অ্যাবাউট 77%। কিন্তু আমরা যে সেভ বলছি, সেভটা কিন্তু বলা হচ্ছে সিম্পলি বাই দি সোর্স। কি ধরনের সোর্স আছে, আমরা যেমন টিউবওয়েল ওয়াটার এটাকে ধরে নিচ্ছে সেভ। পরিসংখ্যান যেটা দিচ্ছি সে হচ্ছে টাইপ অফ সোর্স ধরে সেভ নির্ধারণ করছি, কিন্তু আসলে পানিটার বিশ্লেষণ করলে, পানির ওয়াটার কোয়ালিটি সেটা বিশ্লেষণ করলে কিন্তু চিত্র আরো মারাত্মক হতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকালে বাদামতলায় জড়ো হয়ে মিছিল নিয়ে জনপ্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শতাধিক আন্দোলনকারী। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে জরুরি নাগরিক সেবা যাতে বন্ধ না হয় সেজন্য ডিএসসিসি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুপুরে নগর ভবনে গণ অবস্থান কর্মসূচি শেষে ইশরাক হোসেন অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শপথ ভঙ্গ করে পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি। গণভবনে অচলাবস্থার জন্য সরকারকে দায়ী করে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইশরাক হোসেন। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটা সুরাহা করুন। কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সেটা আমি বুঝে পাচ্ছি না। আপনারা পদক্ষেপ নিন, আমাদেরকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন, আপনারাও শান্তিতে থাকুন। অন্যথায় যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা সুরাহা করবেন, আমি আপনাদেরকে বারে বারে বলেছি, আবারও বলছি, নিশ্চিতভাবে বলতে চাই, এই আন্দোলন থামার নয়। টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে নগরীর প্রধান সড়কগুলো এখনো পানির নিচে। চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। নূর ইসলাম রকির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। নগরীর অলিগলি আর বাসাবাড়ির সামনে পানি, এমন চিত্র খুলনা নগরীতে। টানা বৃষ্টিতে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। নগরীর রূপসা, খানজাহান আলী, গল্লামারি, সোনাডাঙ্গা, দৌলতপুর এবং বরাবরের মতো সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে রয়্যাল মোড় এলাকায়। ফলে সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগামী মানুষ, স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। গণপরিবহন চলাচল ব্যাহত হয়, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নগরবাসীর অভিযোগ, খুলনা সিটি কর্পোরেশনের চলমান রাস্তা সংস্কার কাজ এবং ওয়াসার খোঁড়াখুড়ির কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বে এই খুলনা শহরের রাস্তাঘাট মেরামত হচ্ছে, কিন্তু মেরামতের ফিনিশিং পর্যায়ে এসে দেখা যায় যে বালি, কুয়া, আদলা রাস্তাঘাটের আশেপাশে এখনো পড়ে আছে। কাজ শেষ হয়ে যায়, কন্ট্রাক্টর বিল নিয়ে চলে যায়, ইঞ্জিনিয়ারও দেখি না, কাউরে দেখি না, জনগণের এটা ভোগান্তি হয়। চলাফেরায় অসুবিধা হয়। দেখা গেল রাস্তা বানাইছে ঠিকই, কিন্তু খাতখুদ এখনো রয়ে গেছে। এটা যদি লেভেল ভাবে করতো তাহলে কিন্তু পানিটা নিষ্ক্রিয় হয়ে যেত এবং ড্রেনে চলে যেত, তাহলে কিন্তু পানি থাকতো না, মানুষ চলাচলের জন্য একটু সুবিধা হতো। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এবং ওয়াসা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা খুলনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
দাম কমাতে গিয়ে দেশের পোল্ট্রি খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার সকালে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন নবনির্মিত ডরমেটরি হোয়াইট হল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় দেশের মৎস্য ও প্রাণী সম্পদের বিকাশে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। পরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন তিনি। আমরা চাই যে মানে খামারিরা যেন অন্তত তারা এই যে দাম কমার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ যখন দাম বাড়ে মিডিয়াও কিন্তু খুব হুলস্থুল লাগিয়ে দেয়, কিন্তু দাম যখন কমে তখন কিন্তু কিছু বলে না, এটা একটা সমস্যা। এবং এটা খামারিরা আমাদের কাছে অভিযোগ করেন যে দাম বাড়লে যেন ওদের অপরাধ, আবার দাম কমলে যে ওদের কোনো ক্রেডিট বা এটাও দেওয়া হয় না। 5 রাজাকারকে কুপিয়ে হত্যা করা কিশোরগঞ্জের নিকলি উপজেলার বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার ভোরে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাইপাড়া গ্রামে তিনি মারা যান। আসর নামাজের পর গুড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে শাহী মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তোফায়েল আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগেই মারা যান সকিনা বেগমের স্বামী কিতাব আলী। আর মুক্তিযুদ্ধে অংশ নিয়ে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন তার ভাগ্নে মতিউর রহমান। ভাগ্নের এই মৃত্যু মেনে নিতে পারেননি সকিনা বেগম। রাজাকার ও পাকিস্তানিদের বিরুদ্ধে ক্ষোভ আর ঘৃণা জন্মায় সকিনা বেগমের। কিশোরগঞ্জের গুরুই এলাকায় বসু বাহিনীর নেতৃত্বে অংশ নেন মুক্তিযুদ্ধে। প্রথমে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করতেন, আর রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে জানাতেন মুক্তিযোদ্ধাদের। এক পর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। আসার সময় সেখান থেকে নিয়ে আসেন একটি ধারালো দা। পরে সেই দা দিয়েই নিকলির 5 রাজাকারকে কুপিয়ে হত্যা করেন। সকিনা বেগমের ওই দা বর্তমানে ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। উনি আসলে অত্র এলাকায় নিকলি এবং কিশোরগঞ্জের যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে সার্বক্ষণিক পাক বাহিনীর বিভিন্ন নিউজ এবং এই যে বলে রাজাকারদের বিভিন্ন নিউজ দিয়েছেন, এবং নিকলি যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধের সম্মুখ যুদ্ধে সে অংশগ্রহণ করছে। কিশোরগঞ্জের নিকলি উপজেলার গুরুই গ্রামে জন্ম সকিনা বেগমের। নিকলিতে নিঃসন্তান সকিনা বেগমকে দেখভাল করার কেউ না থাকায় বাজিতপুরের হিলচিয়ার বড়মাই পাড়ায় ভাগ্নির কাছে থাকতেন। সেখানেই মঙ্গলবার ভোরে জীবনাবসান ঘটে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই 5 জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বিকেল 5টার দিকে গুরুই শাহী মসজিদ ঈদগাহ মাঠে তার জানাজা হয়। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে মসজিদের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কাপাসিয়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরার চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা যাত্রী কিশোরগঞ্জের ইটনা থানার রত্না আক্তার, তার 4 বছরের ছেলে সায়ান এবং কিষ্টপুর এলাকার তৌহিদ উল্লাহ। এই সময় অটোরিকশা চালক সহ আরও 3 জন গুরুতর আহত হন। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা অন্যান্য ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মা ছেলের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন।